আসসালামু আলাইকুম বন্ধুরা। কলেজ লাইফে আমার এক বন্ধুর এক কবিতা দিয়ে আজকের এই ক্লাসটা শুরু করব। বলেছিল ও যে আমার ভালোবাসা হয়ে গেছে ঘাস, খেয়ে গেছে গরু আর দিয়ে গেছে বাঁশ। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে বলছি, যারা আমার ক্লাসটা এখন দেখছেন, ইংরেজি শেখার স্বপ্নটা একদিন হয়ে যাবে ঘাস, খেয়ে যাবে গরু আর দিয়ে যাবে বাঁশ, যদি আমরা প্রপার ওয়ে ইংরেজিটা না শিখি। বন্ধুরা, যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, আমি রিকোয়েস্ট করবো যে আমার এই ক্লাসের শুরুতে অবশ্যই একটা খাতা এবং কলম নিয়ে বসবেন। আর যদি কোনো রাস্তাঘাটে দেখে থাকেন তাহলে স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখবেন, পরবর্তীতে প্র্যাকটিস করবেন। আমার ক্লাসটা হবে প্র্যাকটিস ধর্মী। তো বন্ধুরা, ভেরি ইন্টারেস্টিং। এই দেখেন, আগের ক্লাসে একটা কমেন্ট করেছেন আমার এক খুবই নিয়মিত ফলোয়ার। উনি যে গত ক্লাসের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম তার কিন্তু সঠিক উত্তরটা দিয়েছেন, অনেক চমৎকার করে উত্তরটা দিয়েছেন, তার স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাসেও কিন্তু আমি কিছু হোমওয়ার্ক দেবো, যার উত্তরটা সঠিক হবে আমি কিন্তু তাকে ধন্যবাদ জানাবো পার্সোনালি। সো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ব্রাদার্স, সিস্টার্স, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি রিকোয়েস্ট করব যে আমি যে হোমওয়ার্কগুলো দেবো ভুল হলেও কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু দেখি, রিপ্লাই দিতে না পারলেও দেখি। কারণ কি, যে এবং আরও রিকোয়েস্ট করব, যারা মোটামুটি আমার এই ক্লাসগুলো বুঝবেন তারা অবশ্যই, যারা ভুল করবে তাদের ওই ভুল কমেন্টে গিয়ে আপনি একটু রিপ্লাই দিয়ে সঠিক করে দেবেন। কারণ আমার এত কমেন্টের রিপ্লাই দেওয়া এতটা সম্ভব হয় না। আমার যারা ফলোয়ার আছেন, যারা আমার ভিউয়ার্স আছেন, অনেকে আছেন ব্রিলিয়ান্ট, মাশাআল্লাহ, ক্লাসটা ভালো বুঝবেন। দয়া করে যারা কম বোঝে তাদেরকে ইগনোর করবেন না, হাসাহাসি করবেন না, তাদেরকে কখনোই ছোট করে দেখবেন না। ভাই, কাউকে ছোট করে দেখলে আপনি নিজে একদিন ছোটতে পরিণত হবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা দুর্দান্ত ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো কোনো কিছু হওয়া সত্ত্বেও, কোনো কিছু হওয়া সত্ত্বেও, যেমন আমরা বীজগণিতের অঙ্ক করি না, যে প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। সো আজকের এই ক্লাসটা হবে যে মূলত যে একটা কিছুর যোগ্য হওয়া সত্ত্বেও সে যদি সেই অনুযায়ী কাজ না করে, সেহেতু আমরা বাক্যগুলো কিভাবে তৈরি করব। যেমন একটা উদাহরণ দিয়েছি, নিরক্ষর হওয়া সত্ত্বেও সে ইংরেজি শেখে, মানে নিরক্ষর কিন্তু সে ইংরেজি শেখে। এখন অনেকে বলবে নিরক্ষর হয়ে ইংরেজি শিখবে কীভাবে? ভাই, এটা একটা ভাষা, শুনে শুনেও ইংরেজি শেখা যায়, ঠিক আছে? আবার বলেছে অনেক টাকা থাকা সত্ত্বেও সে দান করতো না। এরকম কিপটা বন্ধু আছে না আমাদের জীবনে? অনেক আছে কিন্তু, যে কিপটা অনেক টাকা থাকে কিন্তু বন্ধুদেরকে খাওয়ায় না, এরকম কালপ্রিট ফ্রেন্ড কিন্তু আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে তৈরি করব তার জন্য একটা দুর্দান্ত ফ্রেজ আমরা আজকে শিখব, সেটা হলো ইন স্পাইট অফ, অথবা আর একটা ফ্রেজ ডিসপাইট, আর একটা প্রিপোজিশন ডিসপাইট ব্যবহার করতে পারি। দুটো ফ্রেজ দেখেন, ইন স্পাইট অফ এবং ডিসপাইট। এখন দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোই প্রিপোজিশনের কাজ করে, প্রেপোজিশনের কাজ করবে, বাট ওয়ান প্রেপোজিশন will be single and another preposition will be definitely a phrase. I told you many classes during my class time. I like to suggest everybody, please try to keep quiet all the time. আমার ক্লাসটা অনেক বড় হবে না, অনেক কিছু শেখাবো না, বাট আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, একটা অনেক লং টাইমের একটা ক্লাস দেখে যদি আপনি কিছুই না শিখতে পারেন, আমার এই ছোট্ট ক্লাসে যদি একটা ফ্রেজ শেখেন, আমি মনে করি এই ক্লাসটা আপনার জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। সো ভাই, দোস্ত আর বুজুর্গ, আপনি যদি নিঃসন্দেহে একজন ইংরেজি শেখার পাগল হয়ে থাকেন, তাহলে আমার ক্লাসটা আপনার জন্য একেবারে অসাধারণ হবে ইনশাআল্লাহ। আপনি যে কোনো কথা বলেন যে সে আমার বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে ভালোবাসে না, সে আমার বাবা হওয়া সত্ত্বেও আমাকে অতটা টেক কেয়ার করে না, এরকম বলি না আমরা? যে আমি আজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা সত্ত্বেও আমি কোনো চাকরি করি না। এই যে আমরা এইরকম সত্ত্বেও কথাগুলো বলবো, এই দুটো ফ্রেজ 100% আমাদের লাগবে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা একটু করে ফেলি বন্ধুরা। দেখো, আমাদের গরিবের ডাস্টার, এটা দিয়ে আমরা কাজ করব। বন্ধুরা, একটা কথা বলে রাখি, আপনি যত সহজ সরল হবেন, আপনি তত বাঁচার ক্ষেত্রে আপনার জীবনটা অনেক সহজ সরল হয়ে যাবে। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আপনারা যতই দুর্বল হন, আমি কিন্তু আপনাদের বন্ধু, আপনাদের ভাই এবং খুবই কাছের মানুষ। কোনো লজ্জা করবেন না, যে কোনো জিনিস কমেন্ট করবেন যে ভাই আমি এটা বুঝি না, আমি পরবর্তী সেটার উপরে ক্লাস তৈরি করবো ইনশাআল্লাহ। নিরক্ষর হওয়া সত্ত্বেও, তারপরে বলেছে কি, অনেক টাকা থাকা সত্ত্বেও। তার আগে আমরা একটা বেসিক শিখে নেই।
একটা বেসিক শিখে নিই। একটা ভার্বের আইএনজি যোগ করতে গেলে আমি একটা কথা বলি, যেমন এই ইজের আইএনজি মানে ইজের সাথেও কিন্তু আইএনজি যোগ হয়। তাহলে কি আমরা ইজিং লিখব ভাই? ইজিং লিখব? বা ওয়াজ আছে, ওয়াজের সাথে আইএনজি যোগ করলে কি ওয়াজিং লিখব? হ্যাঁ, ওয়াজিং লিখব না। একটা ছোট্ট বেসিক বলে দিই, পৃথিবীতে যত ভার্ব আছে সমস্ত ভার্বের বেস ফর্মের সাথে শুধু আইএনজি যোগ হয়। কার সাথে? বেস ফর্মের সাথে। তো এগুলোর সাথে আইএনজি যোগ করলে কোনোদিনও অজিং হবে না, ইজিংও হবে না, কারণ এদের একটা বেস ফর্ম আছে, তার নাম কি? বি। এই যে ভাই বি। তাহলে ইজের সাথে আইএনজি যোগ করলেও বিং হবে, তারপরে অজের সাথে আইএনজি যোগ করলেও বিং হবে। আবার যদি বলি ওয়ার, এই যে ওয়ার, এটার সাথে আইএনজি যোগ করলেও বিং হবে। তারপরে যদি বলি আমরা এম, এম এর সাথে যোগ করলে এমিং হবে? নো, ওটার সাথেও বিং হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি? হ্যাভ এবং হ্যাজ, হ্যাড। এই তিনটার সাথে যদি আমরা, তিনটার বেস ফর্ম কোনটা বন্ধুরা? এই যে দেখো, হ্যাভ কমা হ্যাজ কমা হ্যাড, এদেরও আইএনজি যোগ করলে কিন্তু সবসময় কি হবে? হ্যাভিং হবে। সো ভার্বের আইএনজি যোগ করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে, কারণ এই যে আমরা একটা কথা বলেছি যে ইনস্পাইট অফ এবং ডেসপাইট, এই দুটোই প্রিপোজিশন। এদের পরে কোনো ভার্ব আসলে অবশ্যই আইএনজি হবে, অবশ্যই আইএনজি হবে। আমি আবারও বলছি, পৃথিবীতে যত প্রেপোজিশন আছে, টু বাদে, টু যোগ হয়, বাট প্রেপোজিশন, যেমন আমি যদি বলি এই যে অফ একটা প্রিপোজিশন না? অফ একটা প্রিপোজিশন, তারপরে ফর একটা প্রিপোজিশন, বা এরপরে যদি আমি গো লিখি অবশ্যই আইএনজি যোগ করা লাগবে। এটা হলো শ্রদ্ধা, এটা হলো সম্মান, যে প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। If you want to actually use a preposition before verb, then you have to use ing there. Okay? So এই যে ফর বলি, অফ বলি, এগুলোর পরে ভার্বের আইএনজি, কিন্তু আইএনজি যোগ করার ক্ষেত্রে হ্যাভ হ্যাজ আছে, তখন আমরা কি করব? তখন আমরা কি করে দেবো? হ্যাভিং করে দেবো। ওকে? সো আমরা এগুলো কিন্তু আজকে শিখবো ইনশাল্লাহ। সো বন্ধুরা একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখতে হবে। ইউ হ্যাভ টু ওয়াচ দিস ক্লাস ভেরি অ্যাটেন্টিভলি। ওকে, আচ্ছা। সো বন্ধুরা প্রথম ক্লাসটা দেখলেন, নিরক্ষর হওয়া সত্ত্বেও। এই যে হওয়া, হওয়ার ইংলিশ কি বন্ধুরা? বি, তাই কি না? বি মানে কি? হওয়া। তাহলে আমরা আগে ইনস্পাইট অফ লিখে নেই, ইনস্পাইট অফ আগে ওযু করে নেই, তারপরে নাকি নামাজ। আজকের এই সত্ত্বেও কথাটা থাকলে আগে ইনস্পাইট অফ লিখে নেবে। এই যে সত্ত্বেও, এই সত্ত্বেও কথাটা থাকলে আগে ইমানদারি কাজ, সেটা হলো ইনস্পাইট অফ আগে আমরা লিখে নেব, নাকি বন্ধুরা? দেখো, ইনস্পাইট অফ আগে লিখে নেব, নেওয়ার পরে আমরা যেটা করব, এই যে বিং, এই যে বিং, আমি তো বলেই দিয়েছি প্রিপোজিশনের পরে যদি বি লেখা যাবে না, কি লিখতে হবে? বিং। ইনস্পাইট অফ বিং কি? ইলিটারেট, ইলিটারেট বলতেছে নিরক্ষর হওয়া সত্ত্বেও সে ইংরেজি শেখে। সো বন্ধুরা, সে ইংলিশ কি? সি। এখন শেখার ইংলিশ কি? লার্ন, কিন্তু সি কি? থার্ড পারসন সিঙ্গুলার না, এই কারণে আমরা কি করব? লার্নস হবে। শি লার্নস, এই যে শি লার্নস ইংলিশ, শি লার্নস কি? ইংলিশ, শি লার্নস ইংলিশ। সে ইংরেজি শেখে, কি হওয়া সত্ত্বেও? নিরক্ষর হওয়া সত্ত্বেও সে কি করে? ইংরেজি শেখে, তাই কিনা? তাহলে নিরক্ষর হওয়া সত্ত্বেও সে কি করে বন্ধুরা? ইংরেজি শেখে। আচ্ছা, এরপরের সেন্টেন্সটা, অনেক টাকা থাকা সত্ত্বেও, এতে সত্ত্বেও আছে, কি আছে? সত্ত্বেও আছে। তাহলে আমাদের আগে ডেসপাইট, এখানে ইনস্পাইট অফ নিয়েছে তো এখানে একটু ডেসপাইট নেই। ডেসপাইট না নিলে আবার এটা আবার মাইন্ড করবে যে ডেসপাইট আমাকে নিচ্ছে না, তাই না? দুজনকেই নেই, সমস্যা একই জিনিস, সেম জিনিস। তো ডেসপাইট, অনেক টাকা থাকা সত্ত্বেও। বন্ধুরা থাকা বলতে আমাদের কি বোঝায়? হ্যাভ বোঝায়। কি বোঝায় বলো তো? হ্যাভ। এই যে হ্যাভ লিখে নিলাম, তাহলে হ্যাভের কি আইএনজি হবে না? অবশ্যই। ডেসপাইট হ্যাভিং, এই যে ডেসপাইট কি হবে? হ্যাভিং। ডেসপাইট হ্যাভিং হিউজ মানি, হিউজ মানি, এই যে হিউজ মানি লিখে ফেললাম। ডেসপাইট হ্যাভিং হিউজ মানি, সে দান করতো না, তাহলে হি করতো না। বন্ধুরা কোনো কথার শেষে যদি ত উচ্চারণ হয়, ম ত ল, কি বলছি? আবার একটু মুছে দেয়, এই জায়গাটা দরকার নাই। ম, তারপরে ত এবং ল, এই তিনটা কথা যদি বাংলা কথার শেষে উচ্চারণ, যেমন করতো না, তার মানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা ভিটু হবে। ভার্বের কোন ফর্ম হবে? ভিটু হবে, পাস্ট ফর্ম। যারা ভিটু বোঝেন না, যেমন আমি তাদেরকে জন্য বলতেছি যে ভিটু আবার কি, পাস্ট ফর্ম আবার কি, এটা অনেকে বোঝে না ভাই। অনেকে হয়তো বলতো স্যার এত সহজ জিনিস কেন বুঝায়? ভাই আমার এই ইউটিউব চ্যানেলে অনেকেই আছে যে 1 2 পাস,
ওনার জন্য আমার ক্লাসটা তৈরি করা লাগে। সো শুধু আপনি ওই কথা বললেই হবে না যে স্যার এত সহজ জিনিস কেন বোঝেন, এটা তো আমরা পারি, পারলেও আমি বলি। যেমন ধরেন পাস্ট ফর্ম কি, যেমন কোনোদিন কি পড়েছেন গো, গো এর পাস্ট ফর্ম কি, যে ওয়েন্ট, এই যে ওয়েন্ট, এটাকে ভিটু বলে। তার মানে কোনো কথা শেষে যদি ম ত ল, যেমন গো মানে যাই, কিন্তু ওয়েন্ট মানে কি হবে, গিয়েছিল, ল, এই যে ল ল ল ল, গিয়েছিল, এটা গো মানে যাই, আর ওয়েন্ট মানে কি, গিয়েছিল, লো, এই যে ল উচ্চারণ হচ্ছে, তার মানে এই জন্য ভিটু। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এই যে বলেছে কি করতো, এই যে দেখো করতো, তয় করে তো, তাহলে এখানে ভিটু। তাহলে দান করার ইংলিশ ডোনেট, তাই না? ডোনেট মানে দান করা, এই যে ডোনেট মানে, সরি বোনেট কেন লিখতেছি, DONATE, ডোনেট, এটা হলো V1, এটা কি V1, তাহলে এটার V2 কি, ডোনেটেড, তাই না? এটা হলো V2। কিন্তু এখানে কি বলেছে, দান করতো না, নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ হলে আমরা কি করব বন্ধুরা, খুব সহজ, ডিড নট ব্যবহার করব। কি ব্যবহার করব, ডিড নট। তাহলে আমরা যে ডিড নট নিলাম, কারণ V2 এর নেগেটিভ ফর্ম কিন্তু ডিড নট, এটার নেগেটিভ ফর্ম কি, ডিড নট, এটার নেগেটিভ ফর্ম কি, ডিড নট। আমি আবারও বলছি যে অনেক বড় ক্লাস না দেখে ছোট্ট একটা ক্লাস ভালো করে বোঝা ভালো, কিন্তু আবারও বলছি, তাহলে কি হবে, ডিড নট, তাহলে কি বললাম, ডিড নট, তাহলে হি ডিড নট ডোনেট, DONATE, ডোনেট। আশা করি বন্ধুরা বিষয়টা ক্লিয়ার। আমি এখন হোমওয়ার্ক দেবো আপনাদের জন্য, একটা হোমওয়ার্ক দেবো, একটা হোমওয়ার্ক অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে, ইউ হ্যাভ টু কমেন্ট দ্য হোমওয়ার্ক, ওকে বন্ধুরা? দুটি মজার একটা সেন্টেন্স, এটা কিন্তু হোমওয়ার্ক, HW, এটা হোমওয়ার্ক দিলাম, HW, যেটা হলো প্রচুর খাওয়া সত্ত্বেও সে খুব দুর্বল। অনেকে আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই, বা যে এখন আমার যারা ভিডিও দেখছে ওদের মধ্যেই অনেকে আছে যে প্রচুর খায় কিন্তু চিকন। আসলে মানে চিকন একটা রোগ আর মোটাও একটা রোগ, আসলে কম খাওয়া বেশি না। তো বন্ধুরা, গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও মেয়েটি ছ্যাঁকা দিয়েছিল। আমাদের বাস্তব জীবনে অনেক ছেলেপেলে আছে, আমার এই ভিডিও যারা দেখছে তাদের সাথে মিলে যাবে অনেকে, যে কোনো মেয়েকে হয়তো গভীর ভালোবাসা দিয়েছিল কিন্তু শেষে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, টাকা টুকা মেরে খেয়ে চলে গেছে, এরকম আছে কিনা? আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবনে অহরহ দেখেছি এরকম ঘটনা, ঠিক আছে? যে নিজের পকেটের টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছে, সেই মোবাইল দিয়ে আর এক ছেলের সাথে লাগাইছে, গুটুর মটর করছে, এটা বিচার সালিশ হয়েছে অনেকে। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে তৈরি করবো সেটা আজকে শিখবো। তো প্রচুর খাওয়া সত্ত্বেও বন্ধুরা, এইখানে কিন্তু আছে খাওয়া, এতক্ষণ বলেছিলাম হওয়া, ভালো করে বলছে কিন্তু, যদি কোনো জায়গায় থাকে হওয়া তাহলে আমরা নেব বিং, এই যে বিং, BEING। আবার কোনো জায়গায় যদি থাকে থাকা, তাই না, তখন আমরা ব্যবহার করব হ্যাভিং। কিন্তু এইখানে আছে ভালোবাসা আর এইখানে আছে খাওয়া, এরা হলো মূল ভার্ব। জানেন মূল ভার্ব কোনগুলো, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যে খাওয়ার ইংলিশ কি, ইট, তার মানে হবে কি, এটা হবে ইটিং। আর এইখানে আছে কি ভালোবাসা, তো এটার ইংলিশ হবে লাভ, কিন্তু আমরা বলবো লাভিং, কারণ এখানে একটা ফ্রেজ ব্যবহার করব, এই যে প্রিপোজিশন ব্যবহার করব। সো বন্ধুরা, চলো একটু দেখি এই সেন্টেন্সটা কীভাবে লিখতে পারি। যে আমরা ইনস্পাইট অফ বা ডেসপাইট নিলাম, ডেসপাইট, দেখো ডেসপাইট, ওই যে বললাম না যে সত্ত্বেও থাকলে অবশ্যই আগে আমরা ডেসপাইট কথাটা নিব, তারপর অন্য হিসাব। ডেসপাইট লাভিং, এই যে লাভ লিখলাম না, লাভ মানে কি ভালোবাসা, কিন্তু আমরা জানি যেহেতু প্রেপোজিশনের পরে বারবার ING হয়, তাই আমরা ING নিলাম। লাভিং, এই যে ইনস্পাইট অফ লাভিং, দ্য ডেসপাইট লাভিং, কীভাবে, গভীরভাবে মানে ডিপলি। সো বন্ধুরা, ডিপ এলয় যোগ করে দেয়, কোনো কথার শেষে যদি ভাবে উচ্চারণ হয়, ভাবে, তখন আমরা এলয় যোগ করে দিই। যেমন নাইস মানে সুন্দর, নাইসলি সুন্দরভাবে, বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুলি সুন্দরভাবে, স্লো মানে ধীরে, আর ধীর গতিতে স্লোলি, ওকে, এই জন্য আমরা এলয় যোগ করে দিলাম, ডিপলি। ইট ইজ ডিসপাইট লাভিং ডিপলি, গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও মেয়েটি, দ্য গার্ল, তাই না, দ্য গার্ল কি করেছিল, ছ্যাঁকা দিয়েছিল। ছ্যাঁকা দেওয়ার ইংলিশ কি বন্ধুরা, এই যে এই ভার্বটাকে শিখে, JILT, এই জিল্ট মানে হচ্ছে ছ্যাঁকা দেওয়া, প্রেমে ছ্যাঁকা দেওয়া, প্রেমে ছ্যাঁকা দেওয়া বা প্রেমে ছ্যাঁকা খাওয়া, ওকে। তো আমরা লিখবো দ্য গার্ল, JILTED। এখন জিল্টেড কেন লিখলাম, দ্য গার্ল জিল্টেড কেন লিখলাম, এই যে ল আছে, মত ল, জিল্টেড মানে আমি কিছুক্ষণ আগে বলেছি V2, তার মানে জিল্টেড, দ্য গার্ল জিল্টেড, আমরা বললাম যে হিম, জিল্টেড হিম,
তাকে ছ্যাঁকা দিয়েছিল। জিল্টেড হিম মানে তাকে কি করেছিল? ছ্যাঁকা দিয়েছিল। তো বন্ধুরা এইভাবে কখন ভার্ব আসছে, কখন বিভার্ব আসছে, আমরা ইচ্ছে করলে এটা পাস্ট টেন্সেও লিখতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ওকে, একটা হোমওয়ার্ক দিয়ে দিই, এর সাথে সাথে একটা হোমওয়ার্ক। যারা এই হোমওয়ার্কগুলোর উত্তর দিতে পারবেন তাদের কমেন্টগুলো কিন্তু আমি এভাবেই প্রতিদিন পরবর্তী ক্লাসে দেখাবো। তো বন্ধুরা এইবার আমরা দেখব যে আরেকটা নাম্বার 2 হোমওয়ার্ক দিচ্ছি যে প্রচুর ইংরেজি, প্রচুর ভিডিও দেখা সত্ত্বেও, প্রচুর ভিডিও দেখা সত্ত্বেও লোকটি, এই যে লোকটি ইংরেজি শিখতে পারে নাই, শিখতে পারেনি। সো বন্ধুরা মানে এই যে পারা না পারা ইংলিশ কিন্তু আমরা জানি ক্যান অথবা কুড। যেহেতু পারেনি নয় দীর্ঘিকারে ডি, অতীতের ঘটনাতে কুড নট হবে, কুডন্ট হবে, তাই না? COULD কুডন্ট হবে, কুডন্ট হবে। আর প্রচুর ভিডিও দেখা সত্ত্বেও, সো বন্ধুরা ভিডিও দেখার ইংলিশ কিন্তু ওয়াচ, এই যে WATCH, একটু সহজ করে দিলাম। ওয়াচ মানে কিন্তু কোনো স্ক্রিনে কোনো কিছু দেখা। ইফ ইউ ওয়ান্না অ্যাকচুয়ালি ওয়াচ এনিথিং from any kind of electronic device, for example, if I go to say that mobile phone, television, computer, monitor, or any other instrument that is closely related with our any kind of electronic devices, the time you have to use watch. But if you see anything to stand by the side of any kind of beautiful scenario or any kind of beautiful environment, the time you have to use see or look. Okay, see, you can use a see. That for example, if I tell you that you see a girl, you see a dog, you see a very beautiful hill, you see a very beautiful scenario in front of you. At the time you have to use see. But when you will for example, এই যে আমাকে যারা দেখছেন এখন আপনারা ওয়াচ করছেন, এই যে ওয়াচ, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আরেকটা সেন্টেন্সে যাব, ওকে, আরেকটা সেন্টেন্সে যাব। এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম, হ্যাঁ, কোচি করে এক্ষুনি ভিডিওটা পজ করে এক্ষুনি কমেন্ট করে ফেলেন, দেখেন। তারপরে আমরা একটু যে মানে আমরা বললাম যে অনেক বলা সত্ত্বেও, তাই না? আমরা কথা বলি না, অনেক বলা সত্ত্বেও সে আমাকে কি বলা হয়, সে আমাকে টাকা ধার দিল না। বন্ধুরা বাস্তব জীবনে ভাই, জীবনে কোনোদিন টাকা ধার দিবেন না, সেটা যেই কেউ হোক না কেন। আমার জীবনে আমি প্রচুর মার খাইছি ভাই, টাকা দেওয়ার সময় মনে হয় নিজেকে রাজা, আর চাওয়ার সময় ভিক্ষুক। সো অনেক বলা সত্ত্বেও বা চাওয়া সত্ত্বেও সে আমাকে টাকা ধার দিল না। দিবে কেমনে? তুমি তো বাটপার, টাকা ধার চাচ্ছ, আর একবার তো এর আগে অনেকবার গাউরামি করেছো। তাহলে আমরা কি লিখবো? ডিসপাইট। আচ্ছা এবার একটু ইন স্পাইট অফ নেই, ওকে, ইন স্পাইট অফ নিলাম। ইন স্পাইট অফ ধরো টেলিং, TELLING, telling a lot, or you can say that telling him, আমরা টেলের পরে অবশ্যই একটা অবজেক্ট নেব, telling him a lot। ভাই এখানে টেলের পরে আমরা অবশ্যই একটা ব্যক্তিবাচক অবজেক্ট নেব, এটা একটা নিয়ম। টেলের পরে অবশ্যই একটা ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, মানে তাকে বলা সত্ত্বেও সে আমাকে টাকা দেয়নি, তো এই জন্য হিম নিলাম। ওকে, সে নিলে সমস্যা ছিল না, বাট টেল নিলে একটা প্রবলেম। টেলের পর অবশ্যই অবজেক্ট রাখা লাগে ব্যক্তিবাচক। সো এই জন্য আমরা লিখি ইন স্পাইট অফ টেলিং হিম এ লট, তাকে অনেক বলা সত্ত্বেও সে আমাকে টাকা ধার দিল না। ভাই এই যে ল দিল না মানে ফার্স্ট ফর্ম, V2 নেগেটিভ ফর্ম কি ডিডেন্ট হবে। তাহলে আমরা লিখবো যে সি কেন লিখছি, হি ডিডেন্ট, এই যে হি ডিডেন্ট ল্যান্ড, LAND, ল্যান্ড মানে কি ধার দেওয়া। হি ডিডেন্ট ল্যান্ড, অথবা লোনও বলা যেতে পারে, লোন, LOAN, লোন, মি মানি, সে আমাকে টাকা ধার দিল না। হি ডিড নট লেন্ড মি মানি, আমাকে টাকা ধার দিল না, আর কিছু তো আর চাইনি, টাকা ধার দিল না। So definitely this will be very fantastic and wonderful opportunity for you to learn English very easily. So dear friends, dear brothers, sisters, ladies and gentlemen,
I just want to tell you that this moment, if you want to be a kind of celebrated person, you have to practice a lot. There is no any way to avoid this kind of opportunity from your life to start a dangerous mission to reach a destination of your life. So thank you very much. This moment I want to say you goodbye. আজকের ক্লাসে কিন্তু দুটো হোমওয়ার্ক দিয়েছি বন্ধুরা, অবশ্যই দুটো হোমওয়ার্ক প্রথম কমেন্টকারীকে সঠিক উত্তর যারা করবেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস থাকবে, এবং নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ I will definitely show your comment on my screen. Okay, best of luck. Thank you very much. Allah Hafiz.